আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক ভালো আছো। আমি তাহমিনা আক্তার রুমি, পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রের আজকের লেকচারটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের সাথে আমাদের সত্যি দুর্ভাগ্যজনকভাবে আর দেখা হলো না। আশা করেছিলাম 13 তারিখেও খুলবে, বাট এখনও অনিশ্চিত, কারণ আমরা জানি প্রতিদিন করোনা শনাক্তের হার 10-9-এর মধ্যে সীমাবদ্ধ। যদিও সরকার বলেছেন 5%-এর নিচে নামলে তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। যাই হোক, আমরা আশা করি 13 তারিখ বা 16 তারিখ যখনই আমাদের করোনা শনাক্তের হারটা কমে আসবে, আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যাব এবং তোমাদের সাথে সামনাসামনি ক্লাস করে আমাদের বিষয়গুলো শেয়ার করব। তাহলে আমরা আজকে আমাদের লেকচারে চলে আসি। আমাদের লেকচারটিতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের সঙ্গে আজকে জয়েন হয়েছি। কারণ এখানে রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং নেতৃত্বের গুণাবলী, এই সবগুলো অংশই তোমার মান্থলি টেস্ট, যেটা আমাদের মাসিক পরীক্ষা 3 অনুষ্ঠিত হতে যাচ্ছে 17 তারিখ থেকে, সেখানে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের গ্রুপ টিচারের মাধ্যমে পরিবর্তিত সিলেবাস সম্পর্কে অবগত হয়েছ। সেখানে যদি তোমরা দেখো, আমাদের পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্র থেকে মোট 6টা অধ্যায় রাখা হয়েছে। সেই 6টা অধ্যায়ের একটা অন্যতম অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আমরা আমাদের মান্থলি টেস্টের সিলেবাসে এই ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণটি রেখেছি এবং সপ্তম অধ্যায়ে যে দুটো অংশ রয়েছে, সরকার কাঠামো ও সরকারের অঙ্গ, তার মধ্যে সরকারের অঙ্গকে বাদ দিয়েছি এবং সরকারের কাঠামো বা সরকারের যে শ্রেণী বিভাগ, সেগুলো নিয়ে আমাদের মাসিক পরীক্ষার সিলেবাসটি অনুষ্ঠিত হবে। তোমরা সেই সিলেবাসে দেখেছো মাসিক পরীক্ষার সরকার কাঠামোর যে শ্রেণী বিভাগ রয়েছে, সেখানের অর্ধেক অংশ তোমাদেরকে বেলাল স্যার পড়াবেন, আর আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়টি সম্পর্কে আজকে ধারণা দিব। আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে করবে। প্রথমেই আমরা রাজনৈতিক দলের সংজ্ঞা সম্পর্কে জানব। রাজনৈতিক দলের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, সেখানে আমরা দেখব যখন একটি নির্দিষ্ট দল, কতগুলো জনগোষ্ঠী যারা কিনা একই নীতিতে বিশ্বাসী হয়ে যে কোনো সমস্যা সমাধানের কল্পে, দেশীয় হোক সেটা আন্তর্জাতিক হোক, সেই পর্যায়ে এসে নিজস্ব নীতিতে একত্রিত হয়ে, নিজস্ব মতাদর্শে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিকভাবে অথবা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করে সরকার গঠন করে, সেটাই হচ্ছে রাজনৈতিক দল। হ্যাঁ, তাহলে রাজনৈতিক দলের আমরা সংজ্ঞায় দেখলাম যে অনেকগুলো বৈশিষ্ট্য, এটা অনেক বড় একটা লাইন, সেটাকে তোমরা যদি ভেঙে ভেঙে বৈশিষ্ট্য আকারে আলোচনা করতে যাও, সেখানে দেখবে বৈশিষ্ট্যে আমরা দেখছি প্রথমেই রাজনৈতিক দল হচ্ছে একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী। 2 নম্বরে বলেছি তারা একই জাতীয় বা সমজাতীয় মনোভাব দ্বারা আকৃষ্ট। 3 নম্বরে আমরা বলেছি তাদের কিছু নির্দিষ্ট নীতিমালা থাকবে, যেগুলো সেই দলের সকল সদস্য গ্রহণ করবে। 4 নম্বরে বলেছি তাদের মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু সরকার গঠন করা, অর্থাৎ সাংবিধানিক উপায়ে হোক অথবা নির্বাচন প্রক্রিয়ায় হোক, তারা কিন্তু সরকার গঠনের জন্য রাজনৈতিক দল গঠন করে। এভাবে আমরা পুরো সংজ্ঞাটাকে কয়েকটি বৈশিষ্ট্য আকারে আলোচনা করতে পারি। তাহলে এখানে আমরা এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্যে এই বিষয়গুলোকে আলোকপাত করব। আর তোমাদের বইয়ে আমি জানি মরিস ডুভার্জারের সংজ্ঞা আছে, তারপর গিনেস বার্গের সংজ্ঞা আছে, তারপর এডমন্ড বার্গ আছেন। তোমরা এই ধরনের লেখকদের যার যেটা সুবিধা হয় সেই লেখকদের সংজ্ঞাগুলো অবশ্যই পরীক্ষার খাতায় লিখবে। আমি অলরেডি তোমাদের ষান্মাসিক পরীক্ষার খাতা কাটছি, সেখানে দেখলাম তোমরা অনেকেই কিন্তু সংজ্ঞা উল্লেখ করেছো, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট সংজ্ঞা উল্লেখ করনি, যেটা আমাদের পৌরনীতি এবং সুশাসন মূল বিষয়ের মূল অংশ। কারণ যদি তুমি সংজ্ঞা আলোচনা না করো, তাহলে কিন্তু তোমার খাতার মানটা কমে যাচ্ছে, তুমি স্বাভাবিকভাবেই নাম্বার অন্যদের তুলনায় কম পাচ্ছ। তাহলে তোমার জিপিএ 5 যদি বা A+ মার্কস যদি তুমি ধরে রাখতে চাও, তোমাকে অবশ্যই যে কোনো টপিক্সের উপরে 2টো বাংলা সংজ্ঞা এবং একটা ইংরেজি সংজ্ঞা করায়ত্ত করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি আমি তোমাদের সাথে সামনাসামনি ক্লাসও করতাম, বা আমি এর আগের অনলাইন ক্লাসগুলোতেও তোমাদেরকে বলেছি, তোমরা কোটেশনগুলো নীল কালিতে ইউজ করবে। অনেকে দেখলাম লাল কালি বা ভিন্ন কালি ইউজ করেছো, এটা একদমই করা যাবে না, কারণ পরীক্ষার খাতায় শুধুমাত্র কালো এবং নীল, এই দুটো কালির ব্যবহার করতে হবে। এবং কোটেশনগুলো তোমরা নীল কালিতে যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি নীল কালিতে সম্ভব নাও হয়, অবশ্যই কালো কালিতে বা একটা না একটা কোটেশন দেওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে তোমার খাতার একটা কিন্তু অন্যদের খাতার তুলনায় ডিফারেন্সই। তো
এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো আজকের ক্লাসে। তোমাদের সামনে যে মাসিক পরীক্ষা হবে সেখানে যদিও গুগল ফর্মসে তোমাদের 20টা এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে না। সো এমসিকিউগুলোতে তোমরা যাতে ঠিকঠাকভাবে আনসার করতে পারো সেজন্য কিন্তু এই টপিক্সটার এই অধ্যায়ের প্রত্যেকটা লাইন খুব মনোযোগ সহকারে তোমাদেরকে পড়তে হবে, কারণ এটা কিন্তু সিকিউ না, এটা এমসিকিউ, ঠিক আছে? তাহলে রাজনৈতিক দলের সংজ্ঞায় তুমি এভাবে আনসার করতে পারো, এবং যে যে কোটেশনগুলো পড়ো সেখান থেকেও কিন্তু পরীক্ষা হলে বিভিন্ন কোটেশন দিয়ে বলা থাকবে যে অমুক উক্তিটি কার বা এই উক্তিটি কার, এভাবে তোমার প্রশ্ন আসে, সেজন্য তোমাকে অবশ্যই কোটেশনগুলো ধারণা করতে হবে। তাহলে রাজনৈতিক দলের সংজ্ঞার পর আমি তোমাদেরকে বৈশিষ্ট্যে চলে আসি। বৈশিষ্ট্যে অলরেডি আমি কয়েকটা পয়েন্ট বলেছি, সেখান থেকে তুমি আরও তোমার বই থেকে সংশ্লিষ্ট করতে পারো। এবার আমি আসবো রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ। রাজনৈতিক দলের শ্রেণীবিভাগে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখেছি আমরা রাজনৈতিক দলকে মূলত 3টি ভাগে ভাগ করব। তোমাদেরকে একটু বলে রাখি, বাংলাদেশ কিন্তু বহুদলীয় ব্যবস্থা, বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। সেখানে আমরা দেখতে পাই বাংলাদেশে আছে বিএনপি, বাংলাদেশে আছে আওয়ামী লীগ, জামাত, তারপরে আছে এখন সমাজতান্ত্রিক দল, জাসদ, এরকম বিভিন্ন তুমি ব্যক্তিত্ব রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন। তো এভাবে রাজনৈতিক দলে, যেহেতু আমাদের দেশ বহুদলীয় ব্যবস্থা, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন দল ব্যবস্থা রয়েছে, সেই সব কিছুর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে একদলীয় ব্যবস্থা, একটা হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা, আর হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা পৃথিবীর অনেক উন্নত দেশে বিদ্যমান আছে। দ্বিদলীয় ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তারপর ব্রিটেনে আছে, তারপর তোমার পার্শ্ববর্তী জার্মানি আছে। এছাড়া বহুদলীয় ব্যবস্থা বাংলাদেশ সহ ভারত এবং অন্যান্য যে এশিয়ান কান্ট্রিগুলো আছে সেগুলোতে কিন্তু বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। এভাবে রাজনৈতিক দলকে 3টি ভাগে ভাগ করা যায়। আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারের কিন্তু আজকে একটা রিভিউ দিচ্ছি, হ্যাঁ, যেহেতু তোমাদের আমার এই ক্লাসটার পরে হয়তো পরবর্তীতে তোমরা পরীক্ষার সপ্তাহেটাতে ঢুকে যাবে, পরীক্ষা চলে আসবে, সেই কারণে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন অংশ থেকে প্রশ্ন আসতে পারে আমি সেই ব্যাপারটাই আজকে ক্লাসে উপস্থিত হয়েছে। তাহলে তোমার রাজনৈতিক দলের শ্রেণীবিভাগে যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের দল ব্যবস্থা কি জাতীয়, তাহলে তোমার মাথায় রাখতে হবে সেটা হবে বহুদলীয়, কারণ বাংলাদেশে একাধিক রাজনৈতিক দল কাজ করে। একাধিক রাজনৈতিক দলের মধ্যে আমি উদাহরণও বলেছি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, এরকম অনেকগুলো ছোট ছোট দল আছে। এবার আমরা যদি দেখি রাজনৈতিক দল ব্যবস্থার মধ্যে একটা অংশ থাকবে উপদল। যে উপদলটা বিভিন্ন সরকারের সময়, আমরা যখন বিএনপি সরকার আমল দেখেছি সেখানে দেখেছি 18 দলীয় জোট। বর্তমানে আমরা আওয়ামী লীগ সরকারকে দেখছি, সেখানে আমরা দেখেছি প্রায় 30 থেকে 35টা দলের জোট, মানে উপদলগুলো একসঙ্গে জোট গঠন করেও কিন্তু রাজনৈতিক দলের একটা বড় অংশ নির্মাণ করে এবং তারা পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে। এভাবে রাজনৈতিক দলের শ্রেণীবিভাগকে তুমি আলোচনা করবে। এরপর আমি 4 নাম্বার আলোচনায় চলে আসি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ শব্দটা দিয়ে তুমি বুঝতে পারছো প্রেশার করবে যেই গোষ্ঠীটা। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে যারা কিনা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারের সমালোচনা করে সরকারের কাজগুলোকে ত্বরান্বিত করার জন্য, গতিশীল করার জন্য একটা সুন্দর সমালোচনা বা আলোচনা দিয়ে থাকে, যেগুলো সরকারকে তার কাজে জবাবদিহিতা নিশ্চিত করে এবং জনগণের নিকট সেটা স্বচ্ছ হয়। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেশার্স গ্রুপের সংজ্ঞা যদি আমরা বলি, এদের প্রথম অংশ বা প্রথম লক্ষ্যই হচ্ছে এরা নিজেদের স্বার্থ রক্ষা করবে। মনে রাখবে, সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে ভালো সরকারের জন্য এমনটি নয়, কারণ অনেক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজস্ব স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে দেশের ক্ষতি করে ফেলে। তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটা ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ সরকার যখন কোনো অন্যায় চুক্তি করে বা দেশের স্বার্থ বিকৃত করে, তখন কিন্তু অনেক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে আমরা বলতে পারি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, যেমন হতে পারে সেটা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকগণ, যারা কিনা তাদের গবেষণা প্রক্রিয়ার মাধ্যমে সরকারকে সচেতন করেন। সাপোজ আমি যদি বলি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সরকারের কোন কোন সুবিধা হবে বা দেশের জন্য কোনটি সুফল বয়ে আনবে, কোনটি দেশের জন্য ক্ষতি বয়ে আনবে, সেগুলো কিন্তু এই গবেষকরাই সরকারকে অবহিত করেন। এভাবে তোমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞাটা উল্লেখ করতে পারো। তারপর আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞার মধ্যে কিছু বৈশিষ্ট্য যদি উল্লেখ করতে চাই, সেখানেও আমরা দেখব তাদের নিজস্ব কিছু নীতি থাকবে, তারা নিজস্ব স্বার্থ রক্ষায় সবসময় নিজেদেরকে আপ্লুত রাখবে, আবার দেশের
ক্ষতি হচ্ছে কি ভালো হচ্ছে সেটা কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য নয়। আবার তারা যে নির্বাচনে অংশগ্রহণ করবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু তাদের ইচ্ছা নয়। তাদের ইচ্ছাই হচ্ছে সরকারকে সবসময় চাপে রেখে নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে দেশের জন্য হোক বা নিজের জন্য হোক কোনো একটা সিদ্ধান্তকে প্রভাবিত করা। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা সাথে আমরা বৈশিষ্ট্যগুলো যদি উল্লেখ করি, সেখানে দেখব প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণ করবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যারা একজাতীয় মনোভাব সম্পন্ন হতে পারে আবার নাও হতে পারে, যেটা আমরা রাজনৈতিক দলে দেখেছি। রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু যে দল সেই দলের অবশ্যই একই নীতি থাকবে, একই সমজাতীয় মনোভাব থাকবে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কিন্তু সেই অংশটা নাই, তাদের থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই দুটোর মধ্যে পার্থক্য বর্ণনা করো। তখন কিন্তু তুমি এই সংজ্ঞাটা দিতে পারো যে এই পয়েন্টটা উল্লেখ করতে পারো, রাজনৈতিক দল কখনোই নিজস্ব মতামতের বাইরে বা এক দলের সমজাতীয় মনোভাবের বাইরে কাজ করতে পারবে না। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চাইলে তাদের মতামত ভিন্ন হতেও পারে, আবার একজাতীয় মনোভাবও হতে পারে। আর থার্ড নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সবসময় রাজনৈতিক দল কি চায়, নির্বাচনে, মনে রাখবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল লক্ষ্য নির্বাচনে অংশগ্রহণ নয়। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজস্ব স্বার্থ সংরক্ষণ করা। এভাবে রাজনৈতিক দল আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পার্থক্যটি তুমি পরীক্ষায় ইজিলি লিখতে পারবে আশা করি আমার লেকচারের মাধ্যমে, এবং তোমার বইয়ের সামনে রেখে তুমি তোমার অংশটি ভালোভাবে বুঝে নিবে। 5 নম্বরে আছে নেতৃত্ব কি, নেতৃত্বের গুণাবলী। নেতৃত্ব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু নেতৃত্বের একটা সুপ্ত গুণাবলী থাকে। হ্যাঁ, সেটা তুমি হতে পারে ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে, হতে পারে কোনো একটা সংগঠনের প্রধানের মাধ্যমে, অথবা হতে পারে তুমি যখন চাকরি ক্ষেত্রে যাবে সেখানকার লিডিং প্রফেশনে যেতে, অথবা তুমি যখন রাজনৈতিক প্রেক্ষাপটে যাবে সেখানকার লিডার হতে। এভাবে কিন্তু তুমি নেতৃত্বের একটা সুপ্ত গুণাবলী কিন্তু তোমার মধ্যে সবসময় ধারণ অথবা লালন করে। এটা মানুষের স্বভাবজাত ক্রিয়া, কিন্তু সবাই কিন্তু এই সুপ্ত প্রতিভাটা প্রকাশ করতে পারে না। যারা প্রকাশ করতে পারে তারাই কিন্তু নেতৃত্বের অংশীদার হয়। তাহলে নেতৃত্ব কি সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে বলবো নেতৃত্বের পূর্বে আমরা ইংরেজি শব্দটা দেখব। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, যেটা কিনা গ্রিক শব্দ লিড থেকে এসেছে। আর লিড শব্দের অর্থ হচ্ছে পথ দেখানো, ঠিক আছে? কারণ কোনো একটা নেতা যখন তার সংঘবদ্ধ জনগোষ্ঠীকে তার কার্যকলাপ দ্বারা প্রভাবিত করবে, তার কথা দ্বারা প্রভাবিত করবে, তখন কিন্তু তাকে অবশ্যই একটা সুন্দর বা সঠিক পথে জনগণকে নিয়ে যাওয়াই হচ্ছে তার লক্ষ্য। এই কারণেই লিড শব্দটা থেকে লিডারশিপ শব্দটা এসেছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে নেতৃত্ব। তাহলে পথ দেখান অথবা দক্ষ ব্যক্তিত্বের মাধ্যমেও কিন্তু নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটে। নেতৃত্বে তোমাদের বইয়ে দেখবে কিছু শ্রেণী বিভাগ আছে। নেতৃত্বের শ্রেণী বিভাগের মধ্যে আছে রাজনৈতিক নেতৃত্ব, তারপর হতে পারে সেটা সামাজিক নেতৃত্ব, তারপর হতে পারে সম্মোহনী নেতৃত্ব, তারপর হতে পারে প্রশাসনিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বে কিছু শ্রেণী বিভাগ তোমরা তোমাদের বইয়ে দেখবে। সেখানে আমরা যদি বলি রাজনৈতিক নেতৃত্ব অনেকটা ডিপেন্ড করে রাজনীতিতে যিনি তার সকল ক্ষমতা প্রয়োগ করবেন, অর্থাৎ রাজনৈতিকভাবে তার ক্ষমতাগুলো তিনি প্রয়োগ করে তার দলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে প্রভাবিত করবেন। সাপোজ আমরা যদি বলি আওয়ামী লীগের নেতা সভানেত্রী হচ্ছেন এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপর বিএনপির সভানেত্রী হচ্ছেন খালেদা জিয়া, সেমভাবে জাতীয় পার্টিতে প্রধান ছিলেন এরশাদ মারা যাওয়ার পর বর্তমানে তার ওয়াইফ এবং তার ভাই আছেন, তাদের সভা পর্যায়ে এরাই কিন্তু রাজনৈতিক নেতৃত্ব। আর সম্মোহনী নেতৃত্ব, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে আসে। সম্মোহনী নেতৃত্ব বা ক্যারিসমেটিক পাওয়ার, এইটার সংজ্ঞাটা কি? সম্মোহনী নেতৃত্ব আমরা কিন্তু একজনকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার নেতৃত্বের মানুষ আপ্লুত হয়ে যায়, নেতৃত্ব দানের ক্ষমতায় মানুষ প্রভাবিত হয়ে এই দেশকে স্বাধীন করে। আর তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম সম্মোহনী নেতৃত্ব, যাকে ক্যারিসমেটিক পাওয়ার নামে আমরা অভিহিত করি। সেমভাবে ভারতে আছে মহাত্মা গান্ধী, তারপরে পাকিস্তানে আছে জিন্নাহ। এই ধরনের ব্যক্তিত্বগুলো কিন্তু তোমার সবসময় ক্যারিসমেটিক পাওয়ার বা সম্মোহনী নেতৃত্বের অধিকারী। সম্মোহনী নেতৃত্ব হলো রাজনৈতিক নেতৃত্ব বলো, সামাজিক নেতৃত্ব বলো, সব ব্যাপারে কিন্তু নিজস্ব প্রত্যেকটি নেতৃত্বের কিছুটা গুণাবলী থাকতে হবে। অবশ্যই অনেকগুলো গুণাবলীর সমন্বয়ে কিন্তু এক একটা নেতৃত্ব গড়ে ওঠে।
কেউ কিন্তু জন্মগতভাবেই নেতৃত্বের গুণগুলো নিয়ে বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। তাকে এগুলো ধারণ লালন করে মানুষের মধ্যে তার ক্ষমতাটা প্রয়োগ করতে হয় এবং যে কোনো ব্যাপারে মানুষকে সঠিক পথ দিক নির্দেশনা দিয়ে প্রভাবিত করতে পারে। নেতৃত্বের এই প্রধান সংজ্ঞাটাই হচ্ছে প্রভাবিত করা। তুমি তোমার কথা, তুমি তোমার ব্যক্তিত্ব সব কিছু দিয়ে তুমি যখন জনগণকে প্রভাবিত করতে পারবে, তখনই তুমি নেতৃত্বের সংজ্ঞার মাধ্যমে নিজেকে পরিণত করবে। নেতৃত্বের গুণাবলীতে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো নেতৃত্বের অবশ্যই প্রথম পয়েন্ট হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে একটা মানুষের শারীরিক অথবা বাহ্যিক যে কোনো প্রকার আচরণ যেটা মানুষকে প্রভাবিত করছে। ঠিক আছে, তোমরা যখন যে কোনো একটা সিরিয়াল দেখতে যাও, সেখানকার নায়ক নায়িকাকে কিন্তু আমরা অনেক সময় কি করি, আমাদের মানে একটা একটা আমাদের আকর্ষণ করে। এই যে আকর্ষণ করার ক্ষমতা, তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের পাওয়ার, এটা হচ্ছে এক ধরনের নেতৃত্বের গুণাবলী। তারপর আমরা যদি দেখি, নেতৃত্বকে অবশ্যই শিক্ষিত এবং দক্ষ হতে হবে। যদি তুমি শিক্ষার আলো না থাকে তোমার মাঝে, তুমি যখন বক্তব্য দিবে তখন কিন্তু তোমার অনেক কিছু মাথায় থাকবে না। এই জন্য তোমাকে বেশি বেশি পড়তে হবে, জানতে হবে, বিভিন্ন দেশ, বিভিন্ন কালচার, বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। এভাবে কিন্তু তুমি তোমার শিক্ষার এখানে নেতৃত্বের ক্ষেত্রে প্রয়োগ করতে পারছো। তারপর দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিনে কিন্তু নেতৃত্ব হওয়া যায় না। এই যে সাপোজ আমরা শিক্ষকরা আমরা আজকে তোমাদের সামনে এভাবে উপস্থিত হতে পেরেছি, সেটাও কিন্তু আমাদের দীর্ঘ প্রক্রিয়ার ফল। আমরা কিন্তু একদিনেই এভাবে প্রেজেন্টেশন দিচ্ছি না। সেমভাবে তুমি যখন আমাদের অবস্থানে আসবে বা তুমি যখন আরও ভালো অবস্থানে যাবে, সেখানে যখন তোমার প্রেজেন্টেশন প্রয়োগ করতে হবে, তখন কিন্তু তোমার মধ্যে এই দক্ষ বিষয়গুলো কাজ করতে হবে। দক্ষতা তাই নেতৃত্বের গুণাবলীতে একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপর সহনশীল মনোভাব বা ধৈর্যশীল হওয়া যে কোনো ব্যক্তিত্বেরই অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আর যারা সহনশীল তারাই কিন্তু নেতা হন। আমরা যদি শেখ মুজিবুর রহমানের জীবনী দেখি, যে তার অসমাপ্ত আত্মজীবনী আছে, তার কারাগারে রোজ নাম চাই, দুটো বই তোমরা পড়বে। এই দুটো বই আমরা যদি পড়ে দেখি, সেখানে আমরা দেখব তিনি প্রায় তার পুরো জীবনটাতে, মানে 1975 সাল, 1920 সালে তার জন্ম, 1975 সালে তার মৃত্যু, এই পুরো জীবনের মধ্যে তিনি তার 52 বার তিনি কারাগারে প্রেরণ হন। অর্থাৎ কারাগারে তিনি বারবার শত্রুর বিরুদ্ধে গিয়েও তিনি কিন্তু দেশের থেকে পিছু পা হননি। এভাবে কিন্তু ধৈর্যশীল মনোভাব নিয়ে একজন নেতা তার গুণাবলীগুলো প্রয়োগ করতে পারে। তাহলে আজকের শিখন ফল থেকে আমরা যদি দেখি আবার আরেকটু, রাজনৈতিক দলের সংজ্ঞা পড়লাম, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য পড়লাম, শ্রেণীবিভাগ পড়লাম, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা এবং চাপ সৃষ্টিকারী বৈশিষ্ট্যগুলো জানলাম। আবার নেতৃত্ব কি, নেতৃত্বের কিছু শ্রেণীবিভাগ নিয়ে আমি তোমাদেরকে বলেছি, পাশাপাশি নেতৃত্বের গুণাবলীও আমি কিছু আলোচনা করেছি। এটা কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা রিভিউ একটা ক্লাস দিয়েছি জাস্ট মান্থলি টেস্টের জন্য। তোমরা আশা করি ক্লাসটি শুনে উপকৃত হবে এবং ওভাবে তোমাদের পরীক্ষার প্রিপারেশন নেবে। আগামী ক্লাসে তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার, ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো আর সবাই সবার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।